চলে যাচ্ছে আমাদের ইলিশ। এক একটা মাছ উঠতেই যেন খুশির বন্যা বয়ে যাচ্ছিল। কই আসেনি আসেনি, দাঁড়ান। জীবনের প্রথম হাতে নিয়ে দেখলাম তাজা ইলিশ। না, 1 কেজির বেশি আছে, 100% কনফার্ম। নৌকার জীবনের সীমাহীন কষ্টের মধ্যেও মাছ যে কতখানি আনন্দ দেয় তা দেখলাম নিজ চোখে। নৌকায় বসেই খাওয়ার সৌভাগ্য হলো মেঘনার তাজা ইলিশ। কোন দল সাপোর্ট করেন? কাকা আমি বুয়া মানুষ কোনটা করতাম? আর্জেন্টিনা। আর্জেন্টিনা সাবাস। আর্জেন্টিনা সাবাস। সব আর্জেন্টিনা। কোন দল? সব আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তা আজকে না সকাল সকাল উঠে একে তো হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার বন্ধু হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার। ফেসবুকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোন দল সাপোর্ট করেন? বেসিক্যালি আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, মানে আর্জেন্টিনার খেলা আমার কাছে ভালো লাগে। এনিওয়ে ওটা কোনো বড় ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমরা সকালে চিন্তা করলাম যে আজকে একটু পিকনিকের মতো হয়ে যাক, ইলিশ মাছ খাই। ভোলে আসছি ইলিশ খাবো না। সকালে অপুর বন্ধু বান্ধব গিয়ে পুরা এদিকে তজুমুদ্দিনে যত জায়গায় আছে ইলিশ খোঁজ করছে, কোথাও ইলিশ নাই। মানে একে তো ইলিশের দাম প্রচণ্ড, তারপর টাকা দিয়ে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। এখন আপনারা অনেকেই বলেন ইলিশ মাছের দাম এত বেশি কেন? দাম বেশি কারণ পাওয়া যায় না, আর এটা যে খরচ, যে প্রক্রিয়া, এর জন্য। আজকে পরে প্ল্যান হলো যে ইলিশ যেহেতু এখানে পাই নাই, আমরা নদীতে চলে যাব। তো আমরা যাচ্ছি ইলিশের ট্রলারে, তাদের জীবনযাপন একটু দেখার জন্য, তারা কি করে কি খায় এইসব ব্যাপার একটু এক্সপিরিয়েন্স করার জন্য। আমাদের সাথে বিশাল একটা গ্রুপ যাবে, তজুমুদ্দিনের আমার সব ভাই ব্রাদার আজকে একসাথে জড়ো হয়ে গেছে, আমার সাথে যাবে। চলেন যাই, ও এক্সপিরিয়েন্সটা দেখে আসি। সকাল সকাল রওনা হলাম নৌকায় মাছ ধরতে যাব বলে। সঙ্গী বন্ধু অপু সহ তজুমুদ্দিনের আরও অনেকেই, মূলত তারা সবাই মিলে এই ব্যবস্থাটা করেছেন। তো মোটামুটি কিন্তু আমরা প্রস্তুত। সেই যে ছাতা আছে, এদিকেও ছাতা নিয়ে প্রস্তুত। আর এই দেখেন এই যে ঋষভ শেঠি, আমি এরা বলছি যে কান্তারা মুভির যে একটা ডিরেক্টর আছেন এবং হিরো ঋষভ শেঠি, এর চেহারাটা তার মতো। দেখেন তো এর চেহারার সাথে একটা মিল আছে না এখানকার? তো মোটামুটি আমরা প্রস্তুত, শুধু পানি নিয়ে টেনশনে ছিলাম। তো আমাদের ঋষভ শেঠি ভাই 1 বোতল নিচ্ছে 5 লিটারের, আর ওদিকে নৌকাতেও পানি টানি থাকবে। তো আই হোপ গরম অনেক, পানি একটু বেশি লাগতে পারে, তারপরে হয়ে যাবে। আর না হলে তো সেই পাহাড়ে ওঠার মতো অবস্থা আমার আবার হয়ে যাবে, যে অর্ধেক পাহাড় উঠে দেখি পানি নেই। বাজারে পৌঁছে দেখলাম সবাই প্রস্তুত। প্রচন্ড গরম থাকা সত্ত্বেও আগ্রহের কোনো কমতি ছিল না। রওনা হলাম ঘাটের দিকে। তজুমুদ্দিনের এই নদীর পাড়টা আমার খুব প্রিয়। পাশেই ট্রলার অপেক্ষা করছিল আমাদের জন্য। গতকাল রাতে আমি অপু আর দাদা বসে ফেলছিলাম এই নদীতে, একটা ঘাগরা মাছ ছাড়া কিছুই পাওয়া যায় নাই। তো এই জন্য আজকে সকালে আবার আমাদের ট্রলার নিয়ে নদীতে যাত্রা, দেখা যাক সেখানে কি পাওয়া যায়। মোটামুটি সবাই মিলে আমরা প্রায় 15 থেকে 16 জন মানুষ। আর এই যে নৌকায় যারা আছেন এরা সবাই আমার বন্ধু অপুর পরিচিত, কাকা ভাই এরকম সম্পর্কের হন। তারপরে নদীর পাশেই দাঁড়ানো, সবাই নৌকায় উঠছে। এটা উঠাও একটু ডেঞ্জারাস, লাইক ওইখান থেকে ইজি না। চলেন যাই, আমিও নৌকায় উঠি দেখি। থ্যাংক ইউ ভাই। বাহ, একে একে সবাই উঠে পড়লাম ট্রলারে। এই ট্রলারে যদিও ছাউনি ছিল না, আমাদের জন্য উপরে একটা পর্দা দিয়ে ছাউনি বানানো হয়েছে। রোদের যে তাপ, তা মনে বেশ ভয় ধরিয়ে দিচ্ছিল। কাকা যেখানে জাল ফেলবেন কতক্ষণ লাগবে যাইতে? বেশি কম লাগবে না। 1 ঘন্টা? তো 1 ঘন্টায় তো মন পুরাই চলে যাওয়া যায়। ও কাছে কাছে? বাহ, ভালো তো। তাইলে চলুন যাই, আমরা ওদিকে যাই, বসি। আর এই যে আমার আশেপাশে কিন্তু বহু লোক আছে, এবং এরা ট্রলারের এই মাছ ধরা থেকে বেশি এক্সাইটেড। আমি আর অপু আজকে ব্রাজিল আর আর্জেন্টিনা 2 জনের জার্সি পরে আসছি এই জন্য। আর এ পাশে যারা আছেন এরা কিন্তু সবাই অন্যান্য দলের সাপোর্টার। ভাই ঋষভ শেঠি ব্রাজিল, এই আর্জেন্টিনার লোক সংখ্যা তো বেশি। আপনি কোন দল ভাই? ব্রাজিল। ব্রাজিল। কোন দল সাপোর্ট করেন? কাকা আমি বুয়া মানুষ কোনটা করতাম? আর্জেন্টিনা। আর্জেন্টিনা।
না আমার কাকা দুইটা করে আমি তাহলে বলে দেন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই সাবাস, আর্জেন্টিনার আর্জেন্টিনা সাবাস, আর্জেন্টিনা সাবাস। সব আর্জেন্টিনার কোন দল? সব আর্জেন্টিনার আর্জেন্টিনার লোক বেশি, আর্জেন্টিনার লোক বেশি। জিতছি আমরা, জিতছি। এদিকে আমার আরো আছে 3-4 জন এই যে এখানে। তো যাই হোক, দেখেন এই বিশ্বকাপের উন্মাদনা কিন্তু নদীর মেঘনা নদীতে এই যে নৌকাতেও চলে আসছে। আর আপনারা যারা এখনো বিশ্বকাপের উন্মাদনায় যোগ হতে পারেন না, যোগ হতে চাচ্ছেন, যারা জার্সি কিনতে চান, বি হাইভ নামে একটা পেজ আছে, খুবই প্রিমিয়াম মানে জার্সি ওনারা সেল করে। এই যে আমার পরনেও কিন্তু একটা অলরেডি আছে। আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, পর্তুগাল বলেন, জার্মানি বলেন, সব দলেরই প্লেয়ার এডিশনের জার্সি ওখানে পেয়ে যাবেন। পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার আবার ইউটিউবের ডিসক্রিপশন বক্স এবং ফেসবুকে প্রথম কমেন্টে থাকবে, ঘুরে আসতে পারেন। সত্য বলতে নৌকায় যারা কাজ করেন বা যাদের জীবিকা নদীতে চলে, এটা মোটেও সহজ কোনো কাজ নয়। আপনি বিভিন্ন পেশায় থাকবেন, সব পেশাতেই কষ্ট আছে, কিন্তু এই পেশাতে জীবনের যে ঝুঁকি, যে পরিমাণ পরিশ্রম ওনারা করেন, এটা সত্যিই আমাদের মতো যারা শহরবাসী মানুষ তাদের পক্ষে অনুধাবন করাটাও অনেক কষ্ট। এই নদীতে কখনো ঝড় থাকে, কখনো শান্ত থাকে। সারাদিন কখনো জাল ফেলে একটা মাছ পাওয়া যায় না, কখনো আল্লাহ দুহাত ভরে মাছ দেন, তখন তাদের খুশি না হয় তাদেরকে খালি হাতে ফেরত আসতে হয়, সেটাও তারা খুশিই থাকেন। তারা বলেন যে আল্লাহ দিলে হবে, না দিলে না হবে, মন খারাপ করে তো লাভ নাই। তো জীবনের দর্শন তাদের আলাদা, জীবনকে দেখার চোখ তাদের আলাদা, আমাদের মতো না। শুধুমাত্র একটা জিনিস আমি মিল পাই, যে সবারই জীবিকার তাগিদে বিভিন্ন কাজ করতে হয় এবং সেই কাজের প্রতি যাদের পূর্ণ শ্রদ্ধা থাকে তারা সেখানে সফল। আমরা যাচ্ছি জাল নিয়ে, জানি না মাছ পাবো কি পাবো না, তবে তাদের সম্পূর্ণ প্রসেস অভিজ্ঞতাটা আমরা দেখবো ইনশাল্লাহ। ইলিশ মাছের দাম এত বেশি তার কারণ হচ্ছে যে এই যে প্রসেসটা, এটা খুবই ব্যয়বহুল একটা প্রসেস। কারণে একটা ট্রলার নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে এই জাল, 7-8 জন মানুষের যে হাজিরা, তারপর তেলের যে দাম, এই ট্রলারটা 2 থেকে 3 দিনের জন্য চলে যাবে। তো টোটাল এবং এই 3 দিনে এতগুলো মানুষের খাওয়া, 3 বেলা খাবার, সব কিছু মিলিয়ে খরচ এত পরিমাণ হয়, যার জন্য এই মাছটার দাম অনেক বেশি। অবশ্যই বলা ইলিশের স্বাদ ভালো পদ্মা ইলিশের তুলনায়। সাধারণত বর্ষা মৌসুমে যখন নদী উত্তাল থাকে তখন তো মাছগুলো ভালো পাওয়া যায়, তখন এইদিকে আসে মানুষ মাছগুলা পোনা ছাড়ার জন্য, তখন এই মাছগুলো বেশি ভালো পাওয়া যায়। এটা সমুদ্র হবে, এটা নদীরই হবে, কারণ এর থেকে মোহন অনেক দূর, সমুদ্র অনেক দূর। এখানে হচ্ছে যে ভোলা জেলাটা ম্যাক্সিমাম হচ্ছে যে নদীর উপর ডিপেন্ড। এখানে নদীর যদি মাছ ভালো থাকে, তাদের জীবিকা নির্বাহের সব কিছুতেই ডিপেন্ড করে এই নদীর উপর দিয়ে, তাদের জীবিকা নির্বাহ ভালো চলে। আর নদীতে মাছ দিন দিন আরও মানে কমতে আছে, আগের তুলনায় এখন আরও অনেক কম, সেজন্য তাদের জীবিকা নির্বাহ একটু কঠিন হয়ে পড়ছে। আমার তো ভোলার লাইফ ভালো লাগে, কিন্তু ঢাকা আমার ভালো, ঢাকা আমার দীর্ঘ সময়ের একটা জীবন ছিল ঢাকায়। ঢাকা আমার ভালো লাগে, কিন্তু ভোলা অন্যরকম। চাউনিতে বসেই ঘেমে একাকার হচ্ছিলাম, কিন্তু নৌকার মানুষগুলো রোদেই নাকি কমফোর্টেবল। তারা এই প্রখর রোদেই প্রস্তুতি নিতে লাগলেন, আর কিছু দূর গেলেই ফেলা হবে জাল। সবাই সেই প্রস্তুতিই নিচ্ছিলেন। মাছ তো কাকা ধরেন একটু কম নদীতে, এই দীর্ঘ বাইতে আছি, মাছে কম। তেমন কোনো ঘটনা হয়েছে যে ভয় পেয়ে গেছিলেন? ভয় পাইছি যে কবে? এই ধরেন ঈদের আগে 3 দিন আগে খুব ভয় পাইছি। মানে আল্লাহ আল্লাহ করতে করতে আমার আর কোনো জান আসেনি না, আমার সবাই। কোন জায়গা ছিলেন? এই ছিলাম এই সোনাচরের মাথার, এই মনপুরের কাছাকাছি। 10টা-11টার দিকে তুমানটা ছাড়ছে। রাতে? এই না, সকালে। হাই হাই। তারপরে আপনারা আটকা পড়লেন কোথায়? এই নদীতে আটকা পড়ছি, এদিক ওদিকে যান নাই? যাইতারিনি, ওই জাল বান্ধাতে আছি। হাই হাই। তারপরে কতক্ষণ পরে ফিরলেন? ধরেন 2 ঘন্টা 2.5 ঘন্টা তুমানটা আছি। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আর কি আস্তে নিবিড় হয়েছে, নিবিড় হওয়ার পরে তুই আস্তে আস্তে কাছারে আইছি। কি মাছ পড়লে সবথেকে বেশি আনন্দ লাগে? ইলিশ মাছ। ইলিশ মাছ পড়লে আনন্দ লাগে। মাছ নদীতে যেতেই তারা জাল ফেলতে শুরু করলেন। জাল ফেলাটা দেখতে যতটা সোজা, আদতে তত সহজ নয়। বেশ কয়েকজন মানুষকে সমান তালে কাজ করে যেতে হয়। কেউ একজন ভুল করলে কাজে বড় ধরনের বিঘ্ন ঘটে। জাল ফেলার সময় ট্রলারের গতিও একটা বিশেষ ভূমিকা পালন করে। নির্দিষ্ট গতিতে যেতে হয় সঠিকভাবে জাল ফেলার জন্য। দৃশ্যটা দেখতে যদিও সুন্দর, তবে এর ভেতরের গল্প কষ্ট আর পরিশ্রমের। আমরা তো উপরে আরামে বসে আছি, এখানে ছায়াও আছে, এ পাশে কিন্তু বেশ রোদ। আর আমার পাশেই দেখেন এই যে জালগুলো পড়ছে, এবং এই জাল ফেলতে মানুষ প্রয়োজন হচ্ছে 1 2 3 4 5 6 7 জন। 7 জন মানুষ, এবং 7 জনের কেউ কিন্তু এমন না যে দাঁড়িয়ে আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ আছে এবং তাদের ভেতরে একটা দারুণ সিনক্রোনাইজেশন আছে।
কার কি করতে হবে সেটা জানে এবং একজন আরেকজনকে হেল্প করছে একটা দলের মতো করে এবং অনবরত জাল কিন্তু নদীতে পড়ে যাচ্ছে। বিশাল জাল, কত হাত আমি জানি না, জিজ্ঞেস করবো, আপনাদেরকে জানাবো। এবং আস্তে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আর ওনারা অনবরত নদীতে জাল ফেলে যাচ্ছেন। দৃশ্যটা দেখতেও ভালো লাগে, কারণ সিনক্রোনাইজেশন এত সুন্দর যে কারোর জন্য কাউকে দাঁড়িয়ে থাকতে হয় না। যার যেটা দেওয়ার কথা সে আরেকজনের হাতে ধরিয়ে দিচ্ছে, আর একজন নদীতে ছুঁড়ে ফেলছে, একটার পর একটা এই কাজটা চলে যাচ্ছে। দারুণ দেখতে লাগে, তবে পরিশ্রম কিন্তু অনেক। এই জাল ফেলা তো তাও সহজ, কিন্তু জাল টেনে যখন তুলবে সেটা হবে অনেক কঠিন কাজ। জালের ব্যাপারটা আমি যতটুকু খালি চোখে দেখে বুঝতে পারছি আপনাদেরকে বলি। যেমন এইটা যেটা এখন ছুঁড়ে ফেললো, এইটা হচ্ছে জালের উপরিভাগ, এটা জালটাকে ভাসিয়ে রাখবে। আর একদম ওই পাশে ওই যে মাটির যে চাকতির মতো ফেলা হচ্ছে, ওইটা হচ্ছে জালের নিম্নভাগ, ওইটা জালটাকে মাটির দিকে টেনে রাখবে এবং এর ভেতরেই যখন জালটা টেনে উঠাবে তখন মাছগুলো ধরা পড়বে। মোটামুটি জাল পড়ে গেছে, ফিনিশ। এখন হয়তো এই পতাকাটা পড়বে না, এই পতাকা এখন ফেলবে। এই পাশে যে আর একটা পতাকা আছে, এটা এখন ফিনিশ লাইনে পড়বে। তো দেখেন জাল ফেলা শেষ, ওনারা কিন্তু সুন্দর করে নৌকাটা পানি তুলে এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, এদিক দিয়ে ধুয়ে পানি যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে একটা রীতি বলতে পারেন যে প্রথম প্রথম বোটে আসলে একটু মিষ্টি মুখ করাইতে হয়। তো আমার এই যে কাকা, না হিসাবে তো কাকারা খুব ভালো ইয়া করছে, কি করছি কাকা? মানে আনন্দ ঠিক আছে না, মিষ্টি মুখ করাবেন ভাই, গরম মিষ্টি আপনারা যে পরিশ্রম করতেছেন আর আমাদেরকে জানছেন এর জন্য অনেক ধন্যবাদ। নেন কাকা, মিষ্টি খাওয়া লাগে, আপনার দিয়ে শুরু। বিসমিল্লাহ। হাত দিয়ে দেন, সমস্যা নাই। হ্যাঁ খান, আরে বিসমিল্লাহ বিসমিল্লাহ। খান। কাকা বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বাকি এই যে আমাদের আরো লোকজন আছেন, নেন ভাই, নেন বিসমিল্লাহ করেন। ছানার রসগুলো মনে হয় এটা ভালো আছে, আরো তো বাইচে গেল, বেশি যে খাইতে পারেন আর তো লন, আরে নেন। আমরা খাবো না, নেন না, আপনারা লন আগে, আপনারা খান, আমরা খাচ্ছি। কাকা আরেক পিস, আরেক পিস, আরেক পিস। হ্যাঁ খাওয়াই দেন, খাওয়াই দেন, নেন আরেক পিস। বিসমিল্লাহ। আমাদের দেখবি তুই অনলাইনে, এটা তুই ছানার রসগোল্লা, মজা, দুর্দান্ত মজা। এখন আমাদের অপেক্ষা কতক্ষণের এই জাল উঠানোতে? 1-2 ঘন্টা পরে জাল উঠানো শুরু হবে। উঠাইতে আবার 1-1.5 ঘন্টা লাগবে তো, যে জাল। কথা তো সত্য, আসি তো মাঝ নদীতে, আর এখন না আছে ছায়া না আছে বাতাস, তো মোটামুটি আমরা পুরো নদীটাই হয়ে গেছে ওভেন। কিন্তু এদের মুখের হাসি যাচ্ছে না, দেখেন সবাই এমন পরিমাণে এই যে হাসি, দেখেন এই দেখেন একজন কি খুশি, হ্যাঁ এই যে কি খুশি। আমি এই খুশির রহস্য বুঝি না, এত পরিশ্রম কিন্তু এত খুশি কেন? আমাদের দেখে আমরা তো এসে আপনাদের কষ্ট দিচ্ছি, বিরক্ত করতেছি। দেখছেন এত পরিশ্রম, তারপরেও তাদের মুখে হাসি, এই দেখলে ভালো লাগে। না মাছ ঠিক মতো পড়তেছে না, দাম ঠিক মতো। আমরা অপেক্ষা করি আর আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি আজকে যেন বেশ কয়েক পিস ইলিশ মাছ পাওয়া যায়, যাতে মুখের হাসি সবার থাকে। আল্লাহ দিয়ে দাও, বেশি করে মাছ দাও আল্লাহ। আপনাদের খরচ কেন? আমাদের খরচ ধরেন এই টিভি আইসি না, 3 দিন নদী থাকুম, ধরেন 12,000 টাকা খরচ আছে, বাকি বাজার খরচ 12,000, আর মানুষ হয়েছি 9 জন। তারপরে বোটের তেল খরচ, এই তেল খরচ সুদ্ধা মানে এটি সব দিয়া ধরেন 8,000 টাকার মাছ বেচি বা 12,000 টাকার মাছ বেচি, এটি খরচপাতি যে যদি 4-5,000 টাকা থাকে, এ ধরেন অর্ধেক মালিক অর্ধেক বাগির। ও আচ্ছা, মানে এরপরে আবার ট্রলার মালিকের অর্ধেক দিতে হয়? হ্যাঁ, বেশি আমার লোক বেশি শতানি করে কাকা হয়। ওই আমার একটা ব্যয় আছে, এ ব্যয়ের দপ। কোন জীবন ভালো লাগে? বাড়িতে গেলে তখন বেশি ভালো লাগে না নদীতে আসলে ভালো লাগে? কাকা আমার বুয়াতি গেলে জীবন কোনটা ভালো লাগবে? নদীরটা। অন্তত ধরেন নদী দিয়ে ভালো। কাকি শুনলে খবর আছে কাকা, এই যে ভিডিও কাকির কাছে পাঠাই দিতে হবে। হ্যাঁ কাকি দেখেন আপনার কাছে আসলে কাকা ও কাকি ভিডিও পাইবো, মোবাইল 2টি আছে বাড়িতে।
তাইলে তো ওই যে কাকি তখন তো ধরবে হ্যাঁ? আমার সাথে ভালো লাগে না নদীতে না যা কইছি কই ঢাকার থেকে আরাদানি আইছে মেহমান ওরা মনে বিডি টিডি করে নাকি নাঙ্গল নদী হ্যাঁ ও কি বলে তো কয় ভালো এই তো মনে করেন ভিডিওটা দেখবে যে কাকির উদ্দেশ্যে কিছু বলেন কাকের উদ্দেশ্যে কি বললাম যে এটা আই লাভ ইউ বলে দেন কাকা ভাই হাসে জীবনে কোনো জীবন না কাকা যেটা কইতাম ভাই না কিলা জি জামাই আছে না এরা তো এই ভিডিও দেখো না কাকিরে যদি আই লাভ ইউ না হইতো তাইলে কি আর কাকিরে বিয়ে করতেন নাকি কাকির অন সেদিন আছে না দিন লাগে না দিন লাগে নাকি বলে দেন আজকে জীবনের প্রথম কাকে একটু খুলুক তো জাল কিন্তু এই যে টানা শুরু হয়ে গেছে হে আল্লাহ মাছ দিও আল্লাহ আজকে মাছ দিও বিসমিল্লাহ আল্লাহ মাছ দিও আজকে জাল ওঠানোর সময় হলো, সবাই ব্যস্ত হয়ে পড়বে পরবর্তী 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এত পরিশ্রমের ফসল আজ পাবেন কিনা তা বোঝা যাবে কিছুক্ষণের মধ্যেই। তারা যদিও জানে মাছ নাও হতে পারে, তারপরও তারা খুশি মনে কাজ করে চলে। আল্লাহর উপর ভরসা এত বেশি যে বলেন এবার না হলেও পরের বার আল্লাহ নিশ্চয়ই দিবেন। জালে প্রথম দেখা মিলল ছোট সাইজের তোপসে মাছের। ছোট হলেও এই মাছটা দেখতে সুন্দর এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। অল্প সময়ের মধ্যেই নিজেকে এই নৌকার একজন মনে করতে শুরু করেছি আমি। জাল টেনে তুলছেন ওনারা, আর নিঃশ্বাস বন্ধ করে বসে আছি আমরা, কখন পাবো ইলিশের দেখা। কই বাবু কই বলছি না আল্লাহ আজকে ইলিশ দিব। সাইড যাই হোক দিয়েছে একটা, যাক পাওয়া গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিছে মানে শুরু হয়েছে মানে আরো আসবে। তাও এটা ভালো সাইজ তো, খারাপ না। কই কই ওই যার একটা তোপসে পাওয়া গেছে, যাই পাওয়া গেছে তো। এই যে এই মাছটা কিন্তু অনেক স্বাদ, তাই না? তোপসে মাছ খাইতে স্বাদ ভালো, খাইছি ওই দিন। এই তোপসেই আমি তো নিচে ঝলক দিছে একটা, তো আমি ভাবলাম ঝলকে ভাবছি ইলিশ, এখন দেখি তোপসে অর্ধেকের কাছাকাছি আসছে। ইয়া আল্লাহ, নাও ইলিশের সময় বিসমিল্লাহ বলি আরেকবার। কই আসেনি আসেনি, দাঁড়ান। এই জিনিসের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা। ইলিশ ইলিশ, ও সেই সেই, এই ইলিশের জন্যই তো এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করে আছি। সাইজটা কি ইলিশটার ঝকঝক করতে, আরেকটা উঠছে। যাই হোক, বাট এইটার সাইজ কি, মাশাল্লাহ মাশাল্লাহ। কাকা কইছি না আজকে কাকা খুশি হয়ে যাবে। এই যে কাকার মুখে একটু হাসি আসছে। খুলেন খুলেন খুলেন, আরো দিবে তো আল্লাহ, মাত্র শুরু। দেখেন একদম তাজা ইলিশ যে লাফাচ্ছে। হ্যাঁ তাজা ইলিশ আমি জীবনের প্রথম দেখলাম, আমি একটু হাতে নিয়ে দেখবো। জীবনের প্রথম আমি এরকম ইলিশ, তাজা ইলিশ কিন্তু হাতে নিছি। হ্যাঁ দেখেন হাতের ভিতর নড়তেছে। ইলিশ নাকি আমি শুনছি যে মাটিতে যখন উঠে নৌকাটার সাথে সাথে মারা যায়। হ্যাঁ তো এটা এখনো মরে নাই। দেখেন সাইজটা দেখেন, মাশাল্লাহ। এর জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, বারবার পরে আল্লাহ কাছে দোয়া করতেছি, আল্লাহ একটা ইলিশ দাও ইলিশ দাও। আল্লাহ দিছে মোটামুটি সাইজের, আরও এরকম আসবে, আর 10 পিস এরকম 10 পিস, তাহলে কাজ হয়ে যায় আজকে আমাদের। বিসমিল্লাহ রেখে দিই। আর এই যে আরেকটা আছে, এটা ছোট, এটা অলরেডি মারা গেছে, ওর জান বেশিক্ষণ ছিল না। মাশাল্লাহ, এই যে আরেকটা পোয়া মাছ আসছে মাত্র। আর এই হচ্ছে বর্তমানে আমাদের মাছের অবস্থা। তো একেবারে নিরাশ হচ্ছেন না আমরা এখনো পর্যন্ত, দেখা যাক, এখনো চলবে। এই 10 মিনিট পর পর একটা করে ইলিশ আসে, একটু ভালো লাগে। আবার 10 মিনিট ইলিশের কোনো দেখা নেই। উঠছে রে, এটার দরকার ছিল, এইটারই তো দরকার ছিল। আমারও তো মাথায় কাজ করতেছে না। এটার তো সাইজ সেই, হাই হাই, এটা তো সেই সাইজ। কাকা দেখেন আপনারটার কাছাকাছি কিন্তু চলে গেছে। কাকা বলছিল যে 1.5 কেজি ইলিশ, তো এই যে 1.5 কেজি তো পাই গেছি আমরা একটা, তাই না? আপনি তো হাতে ধরছেন, বলেন ওজন কতখানি মনে হয়? কত 1 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি হবে, তো 1.5 কেজির কাছে তো আসছে। কাকা একটু পরে আসতেছে আপনার জীবনের বেস্ট 2.5 কেজি। দাঁড়ান, এই দেখ ইলিশ, দেখছস তুই?
হ্যাঁ, এই জিনিস হাতে নিছি মানে আমি খাই আর না খাই, হাতে নিছি মানে মন শান্তি। জীবনে এই অভিজ্ঞতা কোনোদিন আর হবে কিনা আমার তো শিওর নাই। না, 1 কেজির বেশি আছে 100% কনফার্ম। আর কালার দেখ, চেহারাটা দেখছিস? হ্যাঁ, ওনারা শোন, ওনারা মাছ ধরতেছে ঠিক আছে, কিন্তু মাছ ওঠার পর ওনাদের থেকে বেশি খুশি আমার লাগতেছে। আমি এত আনন্দ পাচ্ছি যা বলার মতো না। এই যে রূপালী ইলিশ কেন বলে দেখেন, এই সূর্যের আলো পড়লে চিকচিক করে। বড় ইলিশটা হাতে নিয়ে আমার কি যে আনন্দ হচ্ছিল তা আপনাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না। খুশিতে আত্মহারা হয়ে ইলিশকে চুমুই দিয়ে দিচ্ছিলাম আমি। সত্যি বলতে এই রোদে এত পরিশ্রমের পর ওনারা যদি কিছুই না পেতেন কি পরিমাণ কষ্ট লাগতো তা ভেবেই মন খারাপ হচ্ছিল আমার। আল্লাহ একদম নিরাশ করেননি। সিজনের শুরু হতে এখনো বেশ সময় বাকি। ইলিশের দেখা এই জন্যই একটু কম। জাল টানা প্রায় শেষের দিকে। মাছের যে আশা করেছিলাম তা আমার পূরণ না হলেও বেশ কিছু মাছ পাওয়া গিয়েছে। লাভের মুখ না দেখলেও খরচ হয়তো উঠে যাবে। যাস, আমাদের জাল শেষ, তবে 1 ডজন হয় নাই, 8 পিস হয়েছে এই আর কি। 1 ঘন্টা এবং এক সেকেন্ডের জন্য এই কারো হাত বিরতি যায়নি। ওদিকে চলছে ইলিশ রান্না। এত পরিশ্রমের পরও আতিথেয়তা করতে ভুললেন না তারা। বাড়ির শান্ত পরিবেশে অতিথি আপ্যায়ন আর এই জলজ মরুভূমিতে তপ্ত রোদে রান্না করে অতিথি আপ্যায়নে আকাশ পাতাল তফাৎ। সব পারবো জীবনে, কত কিছু করলাম। এই দেখেন এখানে কিন্তু মুরগি রান্না হইতেছে, মুরগি। মুরগিতে কি কি মশলা দিলেন? কি কি মশলা দিলেন মুরগির মাংসে? মুরগি দেন মশলা দেই না, যে মশলা আছে ও এদিকে আলাদা করে। জি। আর এটা হচ্ছে ইলিশ, ইলিশের সাইজটা কিন্তু ভালো আছে মানে। আর এদিকে ওনাদের সকালের খাওয়া দাওয়া তো মনে হয়নি, জি না, আমরা বাড়ি থেকে গিয়েছি, যেটা বাড়ি থেকে একটু নাস্তা করে আসছেন। আর এই রান্না হচ্ছে এটা পুকুরে তো এটা, এইটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে। এটা যে গরম এই জায়গাটা, এর ভেতরে না আসলে কেউ বুঝবেন না। এখানে যদি আপনি একটু আটা ময়দা করে দিয়ে দেন, রুটি হয়ে যাবে কিছুক্ষণ থাকলে। আর এর ভেতরে এই যে ভাইজান এই কিন্তু রান্না করে যাচ্ছে। আপনার কাজটা ভালোই কষ্ট আছে, সব কাজই কষ্ট, কিন্তু এখানে গরমটা বেশি। এটা কি ব্রয়লার নাকি? না, সোনালি। হ্যাঁ, আমি দেখছি আপনারা ব্রয়লার টলে সব খান না। শহরের মানুষজন খায়, কিন্তু ওনারা কখনো ওই ব্রয়লার হাবিজাবি এইসব খাইতো না। আমরা মুরগির তেনে সবসময় মাছে রান্না করি, বেশি মাছ পাওয়া যায় অ্যাভেলেবেল। তো রান্না বান্না এই হচ্ছে এইখানেই চলছে। আমি 2 মিনিট বসে অলরেডি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এ জীবন কষ্ট আছে, কিন্তু তার ভেতরে সবকিছু করতে হয়। জীবিকার তাগিদে পুরুষ মানুষের যে কত কিছু করতে হয়, এটা বিভিন্ন জায়গায় না আসলে বোঝা যায় না। এখানে এসে বুঝলাম। এরা হয়তো বাড়িতে কখনো চা বানায়ও খাবে না, কিন্তু এই সেই বউ বাচ্চার জন্যই আবার এই নদীতে এসে ওভেনের ভিতর বসে বসে রান্না করে খাবে। এই হচ্ছে পুরুষ মানুষ। আমাদের এখানে এই যে মুরগি রান্না শেষ, ভাত রান্না শেষ, ডাউল দিয়ে এর পাশে এই দেখেন এটা ভর্তি কিন্তু ডাল, এটাও রান্না শেষ। শুধুমাত্র আমাদের বাকি আছে হচ্ছে এই যে মাছ ভাজা আর এইখানকার ইলিশ মাছ ভাজা। ওদিকে অপু সহ বাকি যারা আমার সাথে আসছে তারা অলরেডি নদীতে নেমে গেছে। তা আমি হচ্ছে মাছ ভাজা দেখতে আসছি। দেখেন নদীতে নামা যাবে, কিন্তু এরকম ইলিশ ভাজা আর ইলিশের যে ঘ্রাণ, এটা না দেখলে তো মিস হয়ে যাবে। ওরা নামতে থাকে, আমি একটু পরে নামবো। তো এই যে এখানে কিন্তু সবাই আবার রেডি হয়ে গেছে, তারা আবার নদীতে জাম্প করবে। তো শুরু করো, একজন একজন করে। অপু আগে। হ্যাঁ, বেশি দূরে যাস না, বেশি দূরে লাভ দিস না কিন্তু। হ্যাঁ, দেরি করিস অপু, বেশি দূরে যাওয়ার দরকার নাই। খাইতাম না, একসাথে না খেলে খাইতাম না। হচ্ছে আমাদের ট্রলারের রান্না, এখানে কক মুরগি আছে, ইলিশ মাছ ভাজা, আর ওনারা এই দেখেন যে প্লেটে সুন্দর করে একটু ডিম ছিল, ডিমটাও সবাইকে সমানুপাতিক হারে ভাগ করে দিয়েছে। আর ওইখানে গামলা ভর্তি ডাল আছে। ট্রলারের রান্না আমি এর আগে কখনোই খাই নাই। লঞ্চে খাওয়া হয়েছে, বা ট্রলার আমি প্রথমবার খাচ্ছি। তো চলেন বিসমিল্লাহ করা যাক। তো আমাদের দুপুরের খাবার, আসলে ক্ষুধা লেগেছিল, একদম গরম গরম ইলিশ, তারপরে মেঘনা নদীতে বসে মেঘনা নদী থেকে ধরা ইলিশ। একটু লবণ লাগবে, তো আমি ইলিশ ভাজা দিয়ে আগে খাবো। একটু লবণ নিয়ে নিলাম। ইলিশ মাছ, তো চলেন বিসমিল্লাহ করা যাক। অত্যন্ত সুস্বাদু খাবার। ইলিশ মাছটা জাস্ট
অসাধারণ। এ মাছের স্বাদের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। শুধু মাছ না, যে ডালটা খেলাম, যে মুরগির মাংসের ঝোল খেলাম, এ অমৃত সমান। সামান্য মশলার ছোট্ট এক চুলায় এমন দারুণ খাবার রান্না করা সম্ভব তা আমার আসলেই জানা ছিল না। যে চুলার পাশে গিয়ে বসলে 1 মিনিটে গা থেকে ঝর্ণার মতো পানি পড়া শুরু হয়, তাতেই ঘণ্টাব্যাপী রান্না করে যারা খাওয়ালেন তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। কোন ভাষায় স্তুতি করলে তার যোগ্য সম্মান হবে তা আমার জানা নেই। শুধু জানি আমি ভাগ্যবান, এমন ভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি। কৃতজ্ঞ মানুষগুলোর কাছে আর আল্লাহর কাছে জানাই শুকরিয়া। নদীর বুকে ভাসতে থাকা একটা নৌকা দেখলে আমরা শুধু নৌকাটাই দেখি, কিন্তু সেই নৌকার ভেতরে লুকিয়ে থাকে কত শত না বলা গল্প, কত দীর্ঘশ্বাস, কত না পাওয়া স্বপ্ন। সেটা কিন্তু আমাদের চোখে পড়ে না। জেলে মানুষগুলো যখন গভীর রাতে ঘুমন্ত পৃথিবীকে রেখে নদীর বুকে পাড়ি জমায়, তখন তাদের চোখে থাকে না কোনো বিলাসিতার স্বপ্ন, শুধু থাকে একটাই চিন্তা, আজ মাছ পাবো তো। ঝড় আসুক, বৃষ্টি আসুক, কালো মেঘে আকাশ ঢেকে যাক, তবুও তাদের থেমে থাকার সুযোগ নেই। অনেক সময় উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে তারা মৃত্যুর খুব কাছাকাছি চলে যায়, কিন্তু জীবন বাঁচানোর চেয়ে পরিবারের দায় তাদের কাছে আরো বড় হয়ে ওঠে। একটা শিশু হয়তো ঘরে বসে বাবার অপেক্ষা করছে, মা বারবার নদীর দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই বাবা হয়তো এখনো নদীর মাঝখানে অন্ধকারের সঙ্গে যুদ্ধ করছে। কখনো কখনো সে আর ফেরেও না, নদী তাকে নিজের বুকে চিরদিনের জন্য লুকিয়ে রাখে। তখন খবরের কাগজে একটা ছোট্ট খবর ছাপা হয়, কিন্তু একটা পরিবারের পুরো পৃথিবী ভেঙে যায়। জেলেদের হাতগুলো রুক্ষ, মুখগুলো রোদে পোড়া, কিন্তু সেই হাতেই লুকিয়ে আছে হাজারো সন্তানের হাসি, হাজারো পরিবার বেঁচে থাকার গল্প। তারা নিজের কষ্টগুলো কাউকে দেখায় না, নদীর ঢেউয়ের শব্দের ভেতরেই তাদের কান্না হাসি হারিয়ে যায়। তবু ভোর হলে তারা আবার নৌকায় ওঠে, কারণ তাদের স্বপ্ন দেখার সময় নেই, হার মেনে বসে থাকার সুযোগও নেই। তারা জানে জীবন যতই কঠিন হোক, পরিবারের জন্য লড়াই করতেই হবে। এই পৃথিবীতে অনেক পেশা আছে, কিন্তু জেলেদের মতো প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবনের রুটি খুঁজে আনে এমন মানুষ খুব কমই আছে। তাই নদীর বুকে ভেসে থাকা প্রতিটি নৌকা শুধু একটি নৌকা নয়, সেটা একজন বাবার দায়িত্ব, একজন মায়ের আশা, একজন সন্তানের ভবিষ্যৎ এবং হাজারো কষ্টের গল্প। এত হাসি মজার পর ফিরে আসতে মন চাইছিল না, কিন্তু ওনারা চলে যাবেন গভীরে, ফিরবেন না কয়েকদিন। আকাশ কালো হয়ে আসছে, কিন্তু তাদের মধ্যে ভয়ের লেশ মাত্র নেই। কি এক অজানা সাহস, অচেনা শক্তি তাদের ঝড় তুফানেও বুক চিতিয়ে চলতে শেখায়। ইস, এই সাহসের একাংশ যদি আমার মধ্যে থাকতো। পরিশেষে কৃতজ্ঞতা জানাচ্ছি নোমান ভাই, শাহাদাত ভাই, বাবলু ভাই এবং আরিফ ভাইয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাই তজুমুদ্দিনের মানুষগুলোর প্রতি। বন্ধু অপুর বাড়ি হওয়ার সুবাদে নিজেকে এখন এলাকার বাসিন্দা মনে হয়। আর কাকিমা এত আপন করে নেন, কেউ বুঝতেই পারেন না আমি তার ছেলে নই। কাকিমার হাতের রান্না খুব মিস করছি। অপু, শীঘ্রই দেখা হচ্ছে। বেশ অসাধারণ একটা অভিজ্ঞতা আর খুব সুন্দর একটা দিন কাটালাম। আর এর জন্য বিশেষভাবে এই যে আমার ভোলার যে ভাই ব্রাদার, এরা ধন্যবাদ প্রাপ্ত। অপু তো আছেই, বাট ওনারা আজকে এই পুরো ব্যাপারটা সবাই মিলে ম্যানেজ করছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে নৌকা, চাচাকে ম্যানেজ করা, যাওয়া আসা, এভরিথিং। তার জন্য কৃতজ্ঞ। আর এই ভিডিওটা আপনাদের সামনে আনতে পেরেছি ওনাদের জন্য। ভোলা থেকে বিদায় নিচ্ছি, বাট 2 মাসের ভেতরে আবার ভোলাতে ব্যাক করা হবে, তখন আরেকবার এরকম একটা ট্যুর হয়ে যাবে। তো ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।